পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। সেরা 11 শুরুতেই সেই খবর। 21-এ নন্দীগ্রামে আর এবার ভবানীপুরে বিজেপির জায়ান্ট কিলার। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়। তৃণমূলের তাবড়ো তাবড়ো নেতারা হেরে গেলেন, হারলেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। 21-এর নন্দীগ্রামের পর 26-এ ভবানীপুর। পর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী। 26-এর ভোটে দুটি আসনে দাঁড়ান শুভেন্দু অধিকারী, ভবানীপুর ও নন্দীগ্রাম। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। এর মধ্যে সবার নজর ছিল ভবানীপুরে, কারণ এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বিরোধী দলনেতা। এই লড়াইয়ে মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তাকে 15,105 ভোটের মার্জিনে হারালেন শুভেন্দু। এবার সবার নজর ছিল ভবানীপুরে, ঠিক যেমন 21-এ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানেও দেখা গিয়েছিল মমতা শুভেন্দুর লড়াই। সেই লড়াইও জেতেন শুভেন্দু। রাজ্য জুড়ে তৃণমূল ঝড় তোলে, কিন্তু নন্দীগ্রামে মমতা হেরে যান। 1956 ভোটে মমতাকে হারান শুভেন্দু। এবারেও নন্দীগ্রামে তিনি পদ্ম ফুটিয়েছেন। 9,665 ভোটে হারিয়েছেন তৃণমূলের পবিত্র করকে। 2016 সাল থেকে পরপর 3বার নন্দীগ্রামে জয় শুভেন্দু। প্রথমবার হারিয়েছেন নিজের গড়ে, দ্বিতীয়বার হারালেন প্রতিপক্ষের ঘরে। পরপর দুবার মুখ্যমন্ত্রীকে হারালেন শুভেন্দু অধিকারী, বিজেপির জায়ান্ট কিলার। নিউজ 18 বাংলা। গণনা কেন্দ্রে মারধরের অভিযোগ, ভোট লুটের খবর পেয়ে সাখাওয়াতে মমতা। গণনা কেন্দ্রে ঢুকতে বাধার অভিযোগ, ভিতরে যাওয়ার পর অভিযোগ মারধরের। সিসি ক্যামেরা বন্ধ রেখে মারধরের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। When I came to know all the counting agents are withdrawn, that time I was reading about 13,000. 5 round was left out, and that round is also my ward and Bobby ward. The candidate BJP itself went there inside along with 200 CRPF and 200 outsiders good. When I came to know, I started going there. First they stopped my car. When I entered, the CRPF said, no, you are not allowed to go. I said, I am a candidate. Then Randhir came. I told Randhir, the DO, I know he gave a message to somebody before 15 days ago. Counting mein khel hoga. That I am having with me. I went inside for few minutes. They
kicked me in my belly, they kicked me in my backside, and they abused, physically manhandled, assaulted. You cannot imagine what happened because that time CCTV was off. I have seen the data bank area, all the BJP candidates and with 200 guns, they are operating their data. Then they just thrust me, thrown me out from the counting station. Dhakka deke marke nikala. As a woman, I feel it is not only the insultation. I am as a human being, how they misbehave with me. So I can guess the other candidates, how they are being tortured. অভিযোগ উড়িয়েছেন সিইও। মারধরের অভিযোগে কোনো এফআইআর হয়নি। ডিইও রিপোর্টে উত্তেজনার উল্লেখ নেই, দাবি মনোজ আগরওয়ালের। সেগুলো তো কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে যে মার খেয়েছে ও কমপ্লেন্ট করতে পারে, যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো। আমি ডিওর সঙ্গে কথা করলাম, ওখানে কিছু অলোক ছিল। নোবডি হ্যাজ করোবরেটেড দিস। অতীত থেকে শিক্ষা নিয়ে রণকৌশল এবং সেই মতো ভোট যুদ্ধে লড়াই। ভোট যুদ্ধের সাফল্য, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গে বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। হিন্দিতে একটা কথা আছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো মোদিজি থাকলে সব সম্ভব। 2011 বিজেপি ছিল শূন্য, 2021 200 পারের ডাক দিয়ে থামতে হয়েছিল 77-এ, আর 26-এ বাংলা জুড়ে পদ্ম চাষ। তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির ডাবল সেঞ্চুরি। বিজেপির এই বিরাট সাফল্যের পিছনে কাজ করেছে তাদের রণকৌশল। যেমন ভোটের আগের দিন বিভিন্ন নেতাদের ফোন করে বলা হয়, আপনি 10 জন ভোটারকে ভোট দিতে নিয়ে যাবেন, এই 10 জন আবার আরো 10 জনকে নিয়ে যাবেন, সেই 10 জন আরো 10 জনকে। এভাবেই দলে দলে বিজেপিকে ভোট দিতে হবে। অনেকেই বলতেন বিজেপির বাংলায় সংগঠন কোথায়, কিন্তু এবার তাদের যা জয়ের মার্জিন তাতে অনেকেই চমকে গিয়েছেন। এর পিছনেও রণকৌশল, স্ট্র্যাটেজি। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। বিজেপির ফোকাসে ছিল শহর এবং গ্রামাঞ্চলের পাড়ায় পাড়ায় ঘুরে একাধিক বৈঠক করেছেন বিজেপি স্থানীয় নেতা কর্মীরা। নেতৃত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 15,000 পথসভা করেছে বিজেপি। রাজ্য জুড়ে উঠোন বৈঠক করেছে 1,65,000। গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেছে, খুঁটিয়ে জেনেছে স্থানীয়দের কি সমস্যা, কি চাহিদা, এলাকায় তৃণমূলের অত্যাচার চলে কিনা। বিধানসভা কেন্দ্র ধরে এইসব তথ্য পাঠানো হয় দলীয় নেতাকর্মীদের কাছে। তারপর ইস্যু ধরে চালিয়েছে প্রচার। এসবের সুতো পাকানোর কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে। পশ্চিমবঙ্গে পদ্ম চাষের জমি শক্ত করেছিলেন অমিত শাহ। 2022-এ সুনীল বানসালকে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করেন, সহ পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। 2025-এ সুনীল বানসালের সঙ্গে দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে। সুনীল বানসালের দায়িত্ব ছিল বুথ স্তরের নেতাকর্মীদের কাজ করানো, আর ভূপেন্দ্র যাদব এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন গোষ্ঠী কোন্দল মেটাতে। মাননীয় মোদিজির উন্নয়নের মডেল, ভারতীয় জনতা পার্টির মাননীয় গৃহমন্ত্রীর দ্বারা তৈরি করা যে স্ট্র্যাটেজিকে বড় একটা টিম রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তারা মাটিতে নামিয়েছে। তাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় সুনীল বানসাল থেকে শুরু করে মাননীয় ভূপেন্দ্র যাদবজি থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, বিপ্লব দা এবং তারপরে আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতিগণ যারা অ্যাক্টিভলি কাজ করেছেন, দিলীপ দা, রাহুল দা, এবং তার মধ্যে আমিও আমার সামান্য কিছু কন্ট্রিবিউশন রেখেছি। সকল নেতৃত্বে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্ব, কার্যকর্তা যাদেরকে আমরা বলি। তারা যারা মাটিতে লড়াই করেছে তৃণমূলের এত অত্যাচার সহন করার পরেও, 21 থেকে লাগাতার অত্যাচারের পরেও তারা যারা ময়দানে থেকেছে। একদিকে সংগঠনে জোর, আরেকদিকে দলীয় প্রচারে ঝড়, সবই স্ট্র্যাটেজি মতো। রাজ্য জুড়ে 19টি জনসভা এবং 2টি রোড শো করেন নরেন্দ্র মোদী। 29টি জনসভা এবং 11টি রোড শো করেন অমিত শাহ।
মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এত এখানে পরিশ্রম করেছেন, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় গৃহমন্ত্রীজি স্ট্র্যাটেজি প্রত্যেকটি সিটকে নিয়ে মেটিকুলাসলি প্ল্যানিং করে কিভাবে কি করতে হবে, সকলে মিলে সুন্দর একটি কনসোর্সিয়াম তৈরি হয় এবং যেভাবে আমাদের সিম্ফনি তৈরি হয়, এক একজন এক একটা বাদ্যযন্ত্র বাজায়, কেউ তবলা, কেউ সেতার, এবং সবাই যখন নিজের কাজ করে একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি হয় এবং একটা সুন্দর সিম্ফনি তৈরি হয়েছে। একেবারে ছক কষে ভোটে লড়া, প্রতি ইঞ্চির জন্য রণকৌশল, ভোটের কুরুক্ষেত্রে তৃণমূলকে ধরাশায়ী করে বিজেপির জয় জয়কার। সোমবার ভোটে জিতে সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উঠছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয় যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था, एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो। और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। বাঙালি আবেগে শান, ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9 মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিয়ার পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন। থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা। চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন আর মহাকরণের প্রত্যাবর্তন। বিজেপি সরকার চালাবে রাইটার্স থেকে। কয়েক বছর আগেও বাংলায় বিধানসভার ভোট মানেই ছিল লালবাড়ির লড়াই। এই হচ্ছে সেই লালবাড়ি, ব্রিটিশদের দেওয়া নাম রাইটার্স বিল্ডিং। মহাকরণ, লাল রঙের মহাকরণ।
हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन है। লালদিঘির পাড়ে লালবাড়ি রাইটার্স বিল্ডিং। একসময় রাইটার্স মানে ছিল চরম ব্যস্ততা, ফাইলের নাড়াচাড়া, মন্ত্রীদের যাওয়া আসা। গত কয়েক বছর ধরে সেই ঘরগুলো ফাঁকা, একা। এই লালবাড়ি বহু ইতিহাস দেখেছে, 77, দেখেছে 2011, পরিবর্তনের ঝড়। 2013 সালে রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নবান্নে। এরপর থেকেই ধীরে ধীরে যেন ব্রাত্য হয়ে গিয়েছে এই বিরাট লালবাড়ি। একা একা দাঁড়িয়ে দেখেছে সময়কে বয়ে যেতে, দেখেছে গঙ্গার ওপারে নীল সাদা বহুতলের দাপট। এভাবে প্রায় কেটে গিয়েছে 13 বছর। 26-এ আরেকটা বিধানসভা ভোট। এবার ভোটে কি হবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? উত্তর মিলল সোমবার। ফের একবার বাংলা জুড়ে পরিবর্তনের ঝড়। প্রত্যাবর্তনও হচ্ছে, তবে কোনো দলের নয়, মহাকরণের। বিজেপির আমলে রাজ্য সরকার চলবে এই মহাকরণ থেকে। हमारा कमिटमेंट बहुत पुराना था जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन है। মহাকরণের যে দ্বিতীয় তল, এটি সিএম ব্লক বলে যেটি পরিচিত, সেখান থেকে তিনি সরকার চালাচ্ছিলেন। বিজেপির সরকার আসার পর মুখ্যমন্ত্রী সহ তার যারা মন্ত্রী পরিষদের সদস্যরা হবেন তারা পুনরায় মহাকরণে ফেরত আসবেন এবং এটি সেই সিএম ব্লক যেটা ছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তারা এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার এখান থেকে সামলে গিয়েছিলেন। যদিও মহাকরণ সংস্কারের কাজের ক্ষেত্রে এখনো কিছু জায়গা বাকি রয়েছে, দ্রুততার সাথে সেই সংস্কার চলছে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে সেই কাজ দ্রুত শেষ করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4 মে পশ্চিমবঙ্গে পরিবর্তন, গেরুয়া ঝড়। সরকার করছে বিজেপি, ফিরছে লালবাড়ি। নিউজ 18 বাংলা। ভোটের ফল প্রকাশের পর ডোমকলে গুলি, সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলি, শফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চলল। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলির কারণ কি? এই একটা জায়গা, এই একটা বিধানসভা সিপিআইএম এর দখলে এসেছে, এখন কি অবস্থা? দেখো, শফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি, সে তার পোল্ট্রি ফার্ম রয়েছে। রাত্রিবেলাতে পোল্ট্রি ফার্ম থেকে যখন সে বাড়ি ফিরছিল ডোমকলের জুবিন্দার কাছে রথতলার এলাকাতে, সেই সময়তে 3 জন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে এবং গুলিতে আমার গলায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তাকে এখন নিয়ে আসা হচ্ছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। সেই সিপিএম এর কর্মী এবং সিপিএম এর যেহেতু সমর্থক তৃণমূলের লোকরা তাকে গুলি করেছে বলে কিন্তু অভিযোগ করছে, যারা তার পরিবারের লোকেরা তারা কিন্তু অভিযোগ করছে। এবং সিপিএম যেহেতু তোমার ডোমকলে একমাত্র সিট রাজ্যের মধ্যে, সেখানে কিন্তু জয়লাভ করেছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি করেছে বলে কিন্তু অভিযোগ। এবং গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ এবং 3 জন ছিল এবং 3 জন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করেছে বলে কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবং এই 3 জনের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। ওকে, হ্যাঁ, কেন মারলো বলতে পারবো না। মুরগির ফার্ম করেছে, মুরগির ফার্মের দিকে বাড়ি গেছিল এমনি। আর ইসলাম শুকু আর হুমান ছিল। আচ্ছা, এ কোন দল করতো তাহলে? আর মধু 1 নম্বর। মধু কোন দল করতো? হ্যাঁ, মধু কোন দল করতো? টিএমসি করতো। আরে টিএমসি তো করে সিপিএম। ভোট পরবর্তী অশান্তিতে ওসিকে গুলি, ন্যাজাটের রাজবাড়ি এলাকায় সংঘর্ষ। ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি। কথা বলবো, প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছেন সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভোট পরবর্তী অশান্তিতে ওসিকে গুলি, ন্যাজাটে রাজবাড়ি এলাকায় সংঘর্ষ। ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি। ন্যাজাটের ওসির পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ নাজাট থানার এক কনস্টেবলও। ভোট পরবর্তী অশান্তিতে গুলি চলল নাজাটে। নাজাটের রাজবাড়ি এলাকায় সংঘর্ষ, ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ নাজাটের ওসি। কথা বলবো অনুপম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, আর দেখো রুমেরা, এই সন্দেশখালীর যে ন্যাজার থানা, সেই ন্যাজার থানার রাজবাড়ি এলাকায় কিছুক্ষণ আগেই একটি গন্ডগোল হচ্ছিল দুই দল দুষ্কৃতীদের মধ্যে। সেখানে তখন ন্যাজার থানার ওসি ভরত প্রসূন কর এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় উভয় পক্ষকে শান্ত করার জন্য। কিন্তু সেই সময় এতে বাড়ির ভেতর থেকে গুলি চালায় এবং সেই গুলি লাগে ভরত প্রসূন কর এবং সেইখানকার ভরত প্রসূন করের সঙ্গে যে কনস্টেবল গিয়েছিল সেই কনস্টেবলের গায়েও গুলি লাগে। ইতিমধ্যে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে তাদেরকে